আমাদের আজকের শিওর শর্ট ক্লাসে আমরা পড়ব আইসিটি চ্যাপ্টার 2 কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা। এই কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তাতে তোমাদের হলো এসএসসি 26-এ যারা আসো ওদের শর্ট সিলেবাসে চ্যাপ্টারগুলো একটু কমাই ফেলা হয়েছে। তো চ্যাপ্টারের মধ্যে কি আছে, চ্যাপ্টারগুলোর মধ্যে আছে হচ্ছে তোমার কি সফটওয়্যার ইনস্টলেশন, সফটওয়্যার আনইনস্টলেশন, সফটওয়্যার ডিলিট, আর লাস্টের পার্টে যে ট্রাবল শুট রয়েছে ট্রাবল শুটের পার্টটুকু তোমাদের সিলেবাসের অন্তর্গত। এখন কথা হচ্ছে যে এই চ্যাপ্টারটা আমরা কিভাবে পড়ব বা এই ক্লাস আমরা কি পড়ব। এই ক্লাসে আমরা মূলত এই চ্যাপ্টারের ওপরে এমসিকিউ আর শর্ট কোয়েশ্চেনগুলো দেখব। ঠিক আছে, এমসিকিউ দেখব আর শর্ট কোয়েশ্চেন দেখব। আমি অ্যাজিউম করে নিব তোমরা যারা এই ক্লাসটাতে আসছো তোমরা বেসিকটুকু পড়ে আসছো, আমি অ্যাজিউম করে নিচ্ছি, কারণ এখানে আমরা কোনো ধরনের বেসিক কভার করব না। কিন্তু এমন যদি কেউ এসে থাকো যে বেসিক কভার হয় নাই বা আগে কখনো পড়ো নাই, তারা কি করবা? তারা যেটা করতে পারো, তারা যদি চাও যে আমি একটু বেসিকটুকু কভার করে নিব, তাহলে তোমরা চলে যেতে পারো আমাদের অফিসিয়াল ইউটিউবের যে চ্যানেলটা আছে এসএস ফিউচার স্কুলে ইতোমধ্যে এই চ্যাপ্টারের ওপর ওয়ান শট কিন্তু আপলোড হয়ে গেছে। ওই ওয়ান শটে আমাদের যাবতীয় যা যা আছে, অর্থাৎ বেসিক থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত যা যা দরকার সেগুলো হলো কমপ্লিট করে দেওয়া হয়েছে। তো তোমরা ফার্স্টে বেসিকটুকু এখান থেকে ক্লিয়ার করে আসতে পারো। আর তোমরা যদি চাও যে নাই, যে তোমাদের হচ্ছে গিয়ে রেকর্ড করতে ইচ্ছা করতেছে না বা আরও অনেক প্র্যাকটিস করতে হবে, আরও অনেক এমসিকিউ লাগবে, তো এটার জন্য তোমরা আমাদের এফআরবি প্রোগ্রাম এফআরবি 26 ইতিমধ্যে লঞ্চ হয়ে গেছে। এফআরবি 26-এ তোমরা হচ্ছে এনরোল করে ফেলতে পারো। তো আমাদের এখন খেয়াল করো যে আমাদের এখন এই চ্যাপ্টারটা কিভাবে পড়বো এটা নিয়ে একটু করে কথা বলি। তো আমরা এই চ্যাপ্টারটা কিভাবে পড়বো বা কিভাবে রিভাইজ দিব, প্রথমত আমরা বেসিকটুকু দেখব। বেসিকটুকু হচ্ছে আমরা বই থেকেই পড়বো, বই ছাড়া আর কোনো ওয়ে নাই, বইয়ের কোনো বিকল্প নাই। তো আমরা বইটুকু পড়বো, যে বইটুকু পড়তে হবে। বইয়ের মধ্যে কিন্তু সুন্দর মতো সবগুলো সাজিয়ে দেওয়া আছে এবং বই থেকেই তোমার প্রশ্নগুলো আসবে। ঠিক আছে, টিচার যখন প্রশ্ন করবে তখন সে বই নিবে, বইটুকুই দেখবে। সো ফার্স্টে আমরা বইটুকু হচ্ছে ভালো মতো পড়ে ফেলবো। এখন বইটা কিভাবে পড়ব, এখান থেকে যে প্রশ্নগুলো আসে, এখান থেকে প্রশ্নগুলো কীরকম আসবে, এখান থেকে প্রশ্নগুলো আসবে। দেখো এখানে প্রথম দিকে পার্ট যেগুলো আছে, অর্থাৎ সফটওয়্যার ইনস্টলেশন, সফটওয়্যার আনইনস্টলেশন, সফটওয়্যার ডিলিট, এখানে বিভিন্ন তথ্য দেওয়া আছে। আবার তথ্যের সাথে বিভিন্ন কিবোর্ডের শর্টকাটও আছে। আবার ইনস্টল করা, আনইনস্টল করা বা ডিলিট করার যে ধাপগুলো বর্ণনা করা হয়েছে, ওইখানের মধ্যে কিবোর্ডের শর্টকাটের পাশাপাশি একটা ধাপের পর আরেকটা ধাপ যেরকম আছে এবং ওই ধাপের মধ্যে কখন কোন কাজটা করার জন্য কোথায় যেতে হবে, এই জিনিসপাতিগুলোর বর্ণনাও কিন্তু আছে। আমি বুঝাতে পারছি? অর্থাৎ এখানে প্রথম দিকের যে টপিকগুলো, অর্থাৎ সফটওয়্যার ইনস্টলেশন, সফটওয়্যার আনইনস্টলেশন, সফটওয়্যার ডিলিট, এখানে বিভিন্ন তথ্যমূলক কথাবার্তা বলা হয়েছে, বর্ণনামূলক কথাবার্তা। সো এখান থেকে বিভিন্ন বর্ণনামূলক এমসিকিউ আসতে পারে। আর কিবোর্ডের শর্টকাট কমান্ডও কিছু আছে, যেরকম একটা যদি উদাহরণ আমি তোমাদেরকে দিই, সেটা হলো গিয়ে ধরো রাউন্ড কমান্ড চালু করার জন্য কিবোর্ডের শর্টকাট কি, সেটা হলো উইন্ডোজ+R। তো ওইরকম একটা এমসিকিউ দেখা যায় যে প্রায় প্রত্যেকবার পরীক্ষায় আসে। এরপরে ধরো কোনো একটা স্টেপে কোনো একটা কাজ করতে চাচ্ছ, এই কাজটা করার জন্য তোমাকে আসলে কোথায় যেতে হবে সেটার বর্ণনাটা দিয়েও কিছু প্রশ্ন এখানে আসতে পারে। ঠিক আছে, আর পাশাপাশি এখানে কিছু তথ্যমূলক প্রশ্ন আসতে পারে, যেমন হইতে পারে যে অপারেটিং সিস্টেম কি, বা কম্পিউটারের মূল সফটওয়্যার কোনটা, অপারেটিং সিস্টেম, বা পৃথিবীতে এখন হচ্ছে গিয়ে কোন অপারেটিং সিস্টেমটা মানুষজন অনেক বেশি ইউজ করে থাকে, ওইটা হলো গিয়ে উইন্ডোজ। ঠিক আছে, তো এই জিনিসগুলো তোমরা যখন বই পড়বা তখন আরও বেশি তোমাদের ক্লিয়ার হবে। বেসিকটুকু যখন তোমরা ক্লিয়ার করে ফেলতে পারবো, তখন তোমরা এই ক্লাসে আসো, শিওর শর্ট এমসিকিউগুলোতে আসো, তখন এই এমসিকিউগুলো আমাদের সাথে যখন মিলাই পড়বা তখন এগুলো একদম মাথার মধ্যে গেঁথে যাবে, আর কিন্তু তোমাদের ঝামেলাটা হবে না। ঠিক আছে, এখন খেয়াল করি আমরা আমাদের এখানে শর্ট কোয়েশ্চেনের জন্য কি আসতে পারে। শর্ট কোয়েশ্চেনের জন্য যেটা আসতে পারে সেটা হচ্ছে গিয়ে যে প্রথম দিকের যে পার্টগুলো আছে, অর্থাৎ সফটওয়্যার ইনস্টল কিভাবে করা যায়, সফটওয়্যার আনইনস্টল কিভাবে করা যায়, সফটওয়্যার ডিলিট কিভাবে করা যায়, বা সফটওয়্যার আনইনস্টল ও ডিলিটের মধ্যে পার্থক্য কি,
এই ধরনের প্রশ্নগুলো কিন্তু দেখা যাবে ঘুরে ফিরে আসবে। যেহেতু চ্যাপ্টারটা বড় কিন্তু তোমাদের শর্ট সিলেবাসের জন্য ছোট করে ফেলছে, তো দেখা যাবে যে প্রথম দিকের যে পার্টগুলো আছে ট্রাবল শুটিং ছাড়া, ট্রাবল শুটিং থেকে খুব বেশি প্রশ্ন কিন্তু আসার সুযোগ নাই, ঠিক আছে। তো প্রথম দিকের যেগুলো আছে ওগুলোই ইম্পর্টেন্ট, যেমন ইনস্টল, আনইনস্টল, ডিলিট। ইনস্টল কীভাবে করা যায়, আনইনস্টল কীভাবে করা যায়, ডিলিট কীভাবে করা যায়, এরকম ধাপের প্রশ্নগুলো আসতে পারে। আর এটা হইতে পারে আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হলো সফটওয়্যার ডিলিট আর সফটওয়্যার আনইনস্টলের মধ্যে পার্থক্য কী। তখন তোমাদেরকে যে পার্থক্যটা ওটা সুন্দর মতো ডিস্টিংগুইশ করে লেখা লাগবে, ঠিক আছে। তো আশা করি আমি একটা ওভারভিউ দিতে পারলাম যে চ্যাপ্টার আসলে কি কি আছে তোমাদের সিলেবাসে, আর কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসতে পারে এবং তোমাদের কোন কোন জায়গায় আসলে ফোকাস করা উচিত। তো এভাবে তোমরা ফার্স্টে বেসিকটুকু পড়ে আসবা। এখন আমরা কি করব, ডিরেক্ট এমসিকিউতে চলে যাব। তো আমি এখন এই ক্লাসটা শুরু করার আগে আমি এজিউম করে নিচ্ছি তোমরা সকলেই বেসিকটুকু ক্লিয়ার করে আসছো, ঠিক আছে। তাহলে এখন আমরা এমসিকিউগুলো পড়া স্টার্ট করব। আসো স্টার্ট করি। ওকে, এখন আমরা খেয়াল করি যে আমাদের প্রথম এমসিকিউটা কি আছে। আমাদের প্রথম এমসিকিউ হলো, দেখো ডিস্ক ক্লিন আপের কাজ কি। ডিস্ক ক্লিন আপ এটার কাজ কি? মেমোরির জায়গা বাড়ানো, কম্পিউটারে কাজের গতি স্থিতিশীল করা, আর হলো কম্পিউটারের কাজের গতি বাড়ানো, ভাইরাস প্রতিরোধ করা। কোনটা হবে? কোনটা তোমার অ্যান্সার মনে হয়? ডিস্ক ক্লিন আপ, ডিস্ককে ক্লিন করতেছি। সো মেমোরির জায়গা বাড়ানো এটা হবেই না, সরি, মেমোরির জায়গা বাড়ানো, কাজের গতি স্থিতিশীল করা, কাজের গতি বাড়ানো, ভাইরাস প্রতিরোধ করা। মেমোরিতে জায়গা বাড়ানো কিন্তু ডিস্ক ক্লিন আপের কাজ না। তো এটা কি হবে? এটা হলো কম্পিউটারে কাজের গতি বাড়ানো। অর্থাৎ এই যে আমরা যখন হলো গিয়ে বইটা পড়বো তখন আমরা একটা শব্দ পাবো টেম্পোরারি ফাইল। টেম্পোরারি ফাইল কি? সেটা হলো সাময়িক ফাইল। আমরা যদি বাংলা যদি বলে থাকি সাময়িক ফাইল, এটার মানে কি? এটার মানে হলো যখনই তুমি কোনো একটা সফটওয়্যার ওপেন করো তখন তোমার পিসিতে বা তুমি যেখানে ইউজ করো তোমার ডিভাইসে বেশ কিছু টেম্পোরারি ফাইল তৈরি হয়। এগুলো অটোমেটিক হয়ে থাকে, এগুলোর কোনো প্রয়োজনীয়তা নাই, তাও বিভিন্ন অ্যালগোরিদমের কারণে এই টেম্পোরারি ফাইলগুলো ক্রিয়েট হয়ে থাকে অ্যান্ড এগুলোর কোনো প্রয়োজন নেই। সো এগুলো হচ্ছে ডিলিট করে দেওয়া দরকার। তো এই টেম্পোরারি ফাইলগুলো কিন্তু তৈরি হলে এগুলো মেমোরিতে কিন্তু জায়গা দখল করে থাকে, প্রয়োজন নাই কিন্তু তাও জায়গা দখল করে আসে। তো এক্ষেত্রে কিন্তু ডিস্কের উপরে চাপ পড়ে। তো ডিস্ক ক্লিন আপ কী করে? ডিস্ক ক্লিন আপ বলে কিছু সফটওয়্যার আছে, এই ডিস্ক ক্লিন আপ কী করে? এই টেম্পোরারি ফাইলগুলোকে মুছে দেয়। যখন মুছে দেয় তখন এই কম্পিউটারের কাজের গতিটা বেড়ে যায়। তো মুছে দিলে কিভাবে কাজের গতি বেড়ে যাবে আপু? যদি মুছে দেয় তাহলে কম্পিউটারের ডিস্কে বা মেমোরিতে জায়গা হচ্ছে পরিষ্কার হয়, জায়গা বাড়ে না। যে জায়গাগুলো অকুপাই হয়েছিল, নষ্ট হয়েছিল, ওই নষ্ট জায়গাগুলো পুনরুদ্ধার হয়, অর্থাৎ জায়গার পরিমাণ, অর্থাৎ জায়গাগুলো পরিষ্কার হয়। তখন কম্পিউটার কি করতে পারে? স্বচ্ছন্দে কাজ করতে পারে। এজন্যই বলছি যে মেমোরিতে জায়গা বাড়বে না, মেমোরিতে জায়গা কিন্তু ডিস্ক ক্লিন আপ বাড়ায় না, বা ডিস্ক ক্লিন আপের কাজই না মেমোরিতে জায়গা বাড়ানো। সে কি করে? সে কম্পিউটারের কাজের গতিকে কি করে? কাজের গতিকে বৃদ্ধি করে, অপ্রয়োজনীয় জিনিসপাতি সরাই ফেলে, ফলে কম্পিউটারের কাজের গতি বেড়ে যায়। সো ডিস্ক ক্লিন আপের কাজ কি? ডিস্ক ক্লিন আপের কাজ হলো কম্পিউটারের কাজের গতি বাড়ানো। দেখো একটা এমসিকিউর পেছনে আমি কিন্তু অনেকগুলো ইনফরমেশন দিছি। সো এই ইনফরমেশনগুলো কিন্তু কোথায় আছে? বইয়ে আছে। তো এখানে তুমি কি পাবা? শুধুমাত্র এমসিকিউ, একটা এমসিকিউ পাবা, কিন্তু এমসিকিউর পেছনের হিস্ট্রি তুমি কোত্থেকে পাচ্ছ? বই থেকে পাচ্ছ। তো অবশ্যই বইটা পড়ো। হ্যাঁ, বই না পড়ে আইসো না, বই না পড়ে পরীক্ষার হলেও যেও না, বইটা কিন্তু পড়া লাগবে। সো বইটা একটু পড়ো। আচ্ছা, এখন আসো, ইন্টারনেট ব্যবহারের ফলে কুকিজ কোথায় জমা হয়? ইন্টারনেট ব্যবহারের ফলে কুকিজ জমা হয় ক্যাশ মেমোরিতে। ক্যাশ মেমোরিতে কুকিজগুলো জমা হয়। কুকিজ কোথায় জমা হয়? ক্যাশ মেমোরিতে। সো দেখি আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে হ্যাঁ, ক্যাশ মেমোরিতে কুকিজ জমা হয়। ঠিক আছে, তোমরা যখন কোনো একটা ওয়েবসাইট ওপেন করো তখন কিন্তু দেখা যায় যে অ্যাকসেপ্ট অল কুকিজ এমন বলে কিছু জিনিসপাতি আসে, তখন তোমার ওই অ্যাকসেপ্ট অল কুকিজ বা অ্যাকসেপ্ট জাস্ট নেসেসারি এগুলোতে ক্লিক না করে তোমার ওয়েবসাইটটা হচ্ছে ইউজ করার পারমিশন দেয় না। তো তোমাকে বাধ্য হয়ে হয়তো এখানে ক্লিক করা লাগে। তো এই কুকিজগুলো কিন্তু তোমার যে র্যাম আছে, মেমোরি আছে, ডিস্ক আছে, এখানে হচ্ছে অনেক জায়গা দখল করে রাখে। তো এটার জন্য কি করা লাগবে? এটার জন্য অবশ্যই আমাদের ক্যাশ মেমোরি যেটা আছে, অর্থাৎ ক্যাশ মেমোরিতে কুকিজগুলো জমা হয়ে থাকে, এগুলো কিন্তু ডিস্ক ক্লিন আপে পরিষ্কার করে দেয়। তো কুকিজ কোথায় জমা হয়?
কুকিজ মূলত ক্যাশ মেমোরিতে জমা হয়, ক্যাশ মেমোরিতে কুকিজ জমা হয়। ওকে, এবার আমরা নেক্সটে যাই। কম্পিউটারে কাজ করার গতি বজায় রাখার জন্য কোনটি ব্যবহার করা হয়? ডিস্ক ক্লিন আপ, ডিস্ক ডিফ্র্যাগমেন্টর, অ্যান্টিভাইরাস ইনস্টল, টেম্পোরারি ফাইল সংরক্ষণ, ক্যাশ মেমোরির ফাইল সংরক্ষণ। দেখো, টেম্পোরারি ফাইল সংরক্ষণ করতে হবে না, টেম্পোরারি ফাইলের কোনো প্রয়োজনীয়তা নাই, আগেই বলছি। ক্যাশ মেমোরির ফাইল সংরক্ষণও করতে হবে না, ঠিক আছে? ক্যাশ মেমোরি একটা অস্থায়ী মেমোরি, এই অস্থায়ী মেমোরির জিনিসপাতি আমাদের লাগবে না। অ্যান্টিভাইরাস ইনস্টল, অ্যান্টিভাইরাস দিয়ে তুমি ভাইরাস শনাক্ত করবা। কম্পিউটার কাজের গতি বাড়ানোর জন্য অ্যান্টিভাইরাসের কোনো প্রয়োজনীয়তা নেই। অ্যান্টিভাইরাস মূলত কম্পিউটারকে ক্ষতিকারক সফটওয়্যার বা ভাইরাস থেকে রক্ষা করে। আর তার মানে ডিস্ক ক্লিন আপ আর ডিস্ক ডিফ্র্যাগমেন্টরটা কী করে? ডিস্ক ক্লিন আপ আর ডিস্ক ডিফ্র্যাগমেন্টরই মূলত কম্পিউটারের কাজের গতিকে বৃদ্ধি করে। সো কম্পিউটারের কাজের গতি বজায় রাখার জন্য কোনটা ইউজ করতে হবে? ডিস্ক ক্লিন আপ আর ডিস্ক ডিফ্র্যাগমেন্টর। ডিস্ক ক্লিন আপ আর ডিস্ক ডিফ্র্যাগমেন্টর। ডিস্ক ক্লিন আপ কী করে? ডিস্ক ক্লিন আপ কম্পিউটারের যে জায়গাগুলো অপ্রয়োজনীয় ফাইল দ্বারা অকুপাই হয়ে আছে ওই অপ্রয়োজনীয় ফাইলগুলোকে মুছে দেয়, নষ্ট করে দেয়। ডিস্ক ডিফ্র্যাগমেন্টর কী করে? ডিস্ক ক্লিন আপ তো মুছে দেয় মানলাম, ডিস্ক ডিফ্র্যাগমেন্টর কী করে? খেয়াল করো, ডিস্ক ডিফ্র্যাগমেন্টর যেটা করে ছড়াই ছিটিয়ে থাকা ফাইলগুলোকে সুন্দর মতো পুনর্বিন্যাস করে, সাজায়। ঠিক আছে, ধরো তোমার রুমে অনেকগুলো কাপড় চোপড় আছে, ওগুলো তোমার সবই লাগবে, এমন না যে তুমি কিছু ফেলে দিতে পারবা। ধরো কিছু নষ্ট কাপড় চোপড় আছে, কিছু ভালো কাপড় চোপড় আছে, তো তুমি চিন্তা করলা যে তুমি এগুলো সাজাবা। তো সাজালে কি হয়? তুমি ফার্স্টে নষ্ট কাপড় চোপড়গুলোকে বের করে দিবা, এগুলোকে ফেলে দিবা, এটা হলো ডিস্ক ক্লিন আপ। এরপরে কি করবা? ভালো কাপড় চোপড়গুলো আছে, এই জিনিসটাকে কি করবে? এগুলোকে যদি তুমি ছড়াই ছিটাই রাখো, রুমটাকে দেখতে কিন্তু খুব একটা মানুষের রুম মনে হবে না। তো ছড়াই ছিটিয়ে থাকা ছড়াই ছিটিয়ে থাকা প্রয়োজনীয় কাপড় চোপড়গুলোকেও তোমার কি করতে হবে? ভাঁজ করে একটা নির্দিষ্ট স্থানে তুলে রাখতে হবে। এই কাজটাই হলো ডিস্ক ডিফ্র্যাগমেন্টর। ডিস্ক ডিফ্র্যাগমেন্টর কি করে? ছড়াই ছিটিয়ে থাকা প্রয়োজনীয় ফাইল, অর্থাৎ যেগুলো আমাদের লাগবে, যেগুলো আমাদের প্রয়োজন ফাইল, এগুলোকে আমি মুছে দিতে পারবো না, কিন্তু আবার ছড়াই ছিটিয়েও রাখতে পারবো না। ছড়াই ছিটিয়ে রাখলে আবার ক্লিন আপ অর্থাৎ ডিস্কের জায়গাগুলো তখনও নষ্ট হবে। তো এগুলোকে আমরা কি করব? এগুলোকে আমরা সুন্দর মতো পুনর্বিন্যাস করব, সুন্দর মতো সাজাবো। তো এগুলো আমরা করি না, মূলত এগুলো করার জন্য একটা সফটওয়্যার আছে, এই কাজটাই হলো ডিস্ক ডিফ্র্যাগমেন্টর। ওকে, আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারছি ডিস্ক ক্লিন আপ কি, ডিস্ক ডিফ্র্যাগমেন্টর কি। ডিস্ক ক্লিন আপ হলো অপ্রয়োজনীয় ফাইল সরানো, ডিস্ক ক্লিন আপ হলো অপ্রয়োজনীয় ফাইল সরানো, ডিস্ক ডিফ্র্যাগমেন্টর হলো প্রয়োজনীয় ফাইলকে ছড়াই ছিটাই না রেখে সুন্দর মতো পুনর্বিন্যাস করা বা সুন্দর মতো সাজানো। আশা করি এখন অন্তত ক্লিয়ার হয়েছে। ওকে, এবার আমরা নেক্সটে যাই। হার্ড ডিস্কের ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য কি প্রয়োজন? হার্ড ডিস্কের ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য আমরা কি করব? হার্ড ডিস্কের ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য আমরা ডিস্ক ক্লিন আপ করব। ডিস্ক ক্লিন আপ করব, ডিস্ক ডিলিট আপ করো না, ডিস্ক ডিলিট আপ করো না। ডিস্ক ডিলিট করলে পুরা ডিস্ক শেষ, অর্থাৎ তোমার পুরা পিসিতে আর কোনো ডিস্কই নাই, হার্ডওয়্যার নাই। ডিস্ক রিমুভার করলে তোমার সব প্রয়োজনীয় ফাইল ডিলিট হয়ে যাবে। ডিস্ক রিড আপ, এটার কোনো প্রয়োজনীয়তা নেই। যেটা করব, ডিস্ক ক্লিন আপ করব। ক্লিন আপের মানে কি? ক্লিন আপের মানে হলো সে প্রয়োজনীয় ফাইলগুলোকে রেখে দেয়, অপ্রয়োজনীয়গুলোকে মুছে দেয়। অর্থাৎ ডিস্ক ক্লিন আপ প্রয়োজনীয় আর অপ্রয়োজনীয়র মধ্যে পার্থক্য করতে পারে। সে প্রয়োজনীয় ফাইলগুলোকে রাখবে, অপ্রয়োজনীয় ফাইলগুলোকে রিমুভ করবে, যেটাই আমরা একমাত্র চাই। সো ডিস্ক ক্লিন আপই আমরা ইউজ করব কেন? হার্ড ডিস্কের জায়গা বাড়ানোর জন্য। তো হার্ড ডিস্কের ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য আমরা কি করব? ডিস্ক ক্লিন আপ করব। এরপরে তুমি কতবার তোমার কম্পিউটারে সংরক্ষিত তথ্য বিন্যাস করবে? তথ্য বিন্যাস মানে সেইটা হলো ডিস্ক ডিফ্র্যাগমেন্টর। অর্থাৎ তুমি কতবার এই কাজটা করবা? ডিস্ক ডিফ্র্যাগমেন্টর করবা। তো এটার একটা হিসাব তোমার কোথায় বইয়ে দেওয়া আছে, সেটা হলো সপ্তাহে একবার। ডিস্ক ডিফ্র্যাগমেন্টর করতে হয় কয়বার?
সপ্তাহে একবার ডিফ্র্যাগমেন্টার করতে হয়। অর্থাৎ এক সপ্তাহে তুমি তোমার পিসিটা ইউজ করছো, ল্যাপটপটাকে অনেক ভালো মতো ইউজ করছো, ফলে কি হয়ে গেছে, কিছু অপ্রয়োজনীয় ফাইলও তৈরি হয়ে গেছে, তখন তুমি ডিস্ক ক্লিন আপ করে করে অপ্রয়োজনীয় ফাইলগুলোকে ডিলিট করে দিলা। কিন্তু এক সপ্তাহ ইউজ করার পর দেখা যাবে যে প্রয়োজনীয় ফাইল তো আছে, কিন্তু ওগুলো অনেক জায়গায় ছড়াই ছিটাই আছে, তো এগুলোকে তোমার সুন্দর মতো পুনর্বিন্যাস করা লাগবে। তো এটার জন্য কি করতে হবে, সপ্তাহে একবার ডিফ্র্যাগমেন্টার করতে হবে। ওকে ফাইন। কোনটি ছাড়া বর্তমানে আইসিটি যন্ত্র মারাত্মক ঝুঁকিপূর্ণ? কোনটা ছাড়া? ম্যালওয়্যার, হার্ডওয়্যার, সফটওয়্যার, হালনাগাদ অ্যান্টিভাইরাস। কোনটা ছাড়া আইসিটি যন্ত্র মারাত্মক ঝুঁকিপূর্ণ? দেখো কোনটি ছাড়া বলছে, ছাড়া, তার মানে ম্যালওয়্যার ছাড়া কিন্তু ঝুঁকিপূর্ণ না, উল্টা, অর্থাৎ ম্যালওয়্যার থাকলে কম্পিউটার ঝুঁকিপূর্ণ, সেটা হবে না। হার্ডওয়্যার না, ঝুঁকিপূর্ণ না। এরপরে হইল গিয়ে সফটওয়্যার না, এটাও না। হালনাগাদ অ্যান্টিভাইরাস, হালনাগাদ অ্যান্টিভাইরাস। হালনাগাদ অ্যান্টিভাইরাস মানে কি? আপডেটেড অ্যান্টিভাইরাস। অ্যান্টিভাইরাস সফটওয়্যারগুলোকে নিয়মিত কিন্তু আপডেট করতে বলা হয়েছে। তোমরা যখন বই যদি পড়ো এই লাইনটা অবশ্যই পাবা যে আমাদেরকে অবশ্যই অ্যান্টিভাইরাস সফটওয়্যারগুলোকে নিয়মিত হালনাগাদ ব্রেকেট আপডেট করতে হবে, এরকম একটা লাইন তোমরা বইয়ে পাবা। এখনই বই খুলো, এখনই বইয়ে দেখবা। তো এই কাজটা, এই লাইনটা হচ্ছে লেখার অর্থ কি? এই লাইনটা লেখার অর্থ হচ্ছে তোমার যদি অ্যান্টিভাইরাস থাকে কিন্তু এটা যদি তুমি আপডেট না করো তাহলে কি হবে, প্রত্যেক দিন প্রত্যেকটা সময়ে নতুন নতুন ভাইরাস কিন্তু আবিষ্কৃত হচ্ছে। এই নতুন নতুন ভাইরাসের চেহারা কিন্তু অ্যান্টিভাইরাস দেখতে পারবে না যদি সে আপডেটেড না হয়ে থাকে। সো তাকে অবশ্যই আপডেটেড হতে হবে। ওকে, তো তাকে অবশ্যই আপডেটেড হওয়া লাগবে। তো হালনাগাদ অ্যান্টিভাইরাস। ইলেকট্রনিক্স যন্ত্রগুলো কিসের দ্বারা পরিচালিত হয়? ইলেকট্রনিক্স যন্ত্রগুলো সফটওয়্যার দ্বারা পরিচালিত হয়। অর্থাৎ আমাদের যে একটা ল্যাপটপ আমরা যে চালাচ্ছি, ইলেকট্রনিক্স যন্ত্র, এগুলো মূলত আমরা ল্যাপটপে কি করি, বিভিন্ন সফটওয়্যার চালাই, বিভিন্ন সফটওয়্যার দিয়ে নিজেদের কাজ করে থাকি। তাহলে আমাদের কি বলতেছি, ইলেকট্রনিক্স যন্ত্রগুলো কিসের দ্বারা পরিচালিত হয়? সফটওয়্যার দ্বারা। টেম্পোরারি ফাইল তৈরির ফলে কি হয়? টেম্পোরারি ফাইল তৈরির ফলে, অপ্রয়োজনীয় ফাইল তৈরির ফলে কম্পিউটার ধীর গতির হয়, দ্রুত গতির হয় না। এর জন্য টেম্পোরারি ফাইলকে ডিলিট করতে বলছিলাম শুরুতে। স্থায়িত্ব বেড়ে যায়, নো। কম্পিউটার ওয়েলপেপার সুন্দর হয়, নো। এটা হলো কম্পিউটার ধীরগতির হয়। কি হবে? কম্পিউটার ধীরগতির হবে। আচ্ছা, এরপর আসো, কোন সফটওয়্যার ইনস্টল করতে বিশেষ দক্ষতার প্রয়োজন হয়? কোন সফটওয়্যার ইনস্টল করতে বিশেষ দক্ষতার প্রয়োজন হয়? ওইটা হলো অপারেটিং সিস্টেম সফটওয়্যার। অপারেটিং সিস্টেম সফটওয়্যার। তোমরা যখন বই পড়বা বা তোমরা যখন বেসিক ক্লিয়ার করতে যাবা, বিভিন্ন ক্লাসগুলো করবা, ওয়ান শট করবা বা এফআরবিতে ক্লাস করবা, যেখানেই যে করো না কেন, ওইখানে তোমরা দেখবা যে অপারেটিং সিস্টেমকে কিন্তু বলা হয়েছে কম্পিউটারের মূল সফটওয়্যার। এটা না থাকলে তুমি আর অন্য কিছু করতে পারবে না। কম্পিউটারকে বা একটা ল্যাপটপকে বা তোমার যে আইসিটি যন্ত্রটা আছে, ওই জিনিসটাকে তোমার কাজ করানোর জন্য তোমার অবশ্যই একটা কি লাগবে, অপারেটিং সিস্টেম সফটওয়্যার লাগবে। এগুলো কি কি? উইন্ডোজ, লিনাক্স, ম্যাকওএস, এগুলোর উদাহরণ দিছিলাম এবং বলছিলাম উইন্ডোজ, মাইক্রোসফটের যে উইন্ডোজটা আছে ওইটাই হলো সবচাইতে বেশি ব্যবহৃত হয়, মানে বিশ্বের বেশিরভাগ মানুষজনই উইন্ডোজ ইউজ করে। বা যারা হচ্ছে গিয়ে এখন দেখা যাবে যে যারা একদম শুরুতে নতুন নতুন কম্পিউটার বা ল্যাপটপ ইউজ করতে, তারা কিন্তু শুরুতে উইন্ডোজ দিয়েই করে। এরপরে ধরো তারা কিছুদিন পর হয়তো লিনাক্সে শিফট হয়, কিছুদিন পর ম্যাকওএসে শিফট হয়, কিন্তু শুরুটা কিন্তু করে উইন্ডোজ দিয়ে। তার মানে তোমার একটা অপারেটিং সিস্টেম অবশ্যই লাগবে। অপারেটিং সিস্টেম ছাড়া তুমি কোনো কাজই করতে পারবে না। তাহলে খেয়াল করো, তাহলে অপারেটিং সিস্টেম সফটওয়্যার কিন্তু কম্পিউটারের মূল সফটওয়্যার। আরেকটা ডাটা, আরেকটা তথ্য আমি তোমাদেরকে দিয়ে দিলাম, কম্পিউটারের মূল সফটওয়্যারই হলো অপারেটিং সিস্টেম। কম্পিউটারের মূল সফটওয়্যারই হলো অপারেটিং সিস্টেম। মূল সফটওয়্যার কি? অপারেটিং সিস্টেমই হলো মূল সফটওয়্যার। এবং এই সফটওয়্যারটি ইনস্টল করাটা একটু ঝামেলার, অন্যান্য সাধারণ সফটওয়্যারের মতন একটু ঝামেলা আছে। তো এই ঝামেলাটার জন্য আমরা কি করি, নিজেরা না করে কোনো বিশেষজ্ঞকে দিয়ে করে থাকি, কোনো অভিজ্ঞ যে বারবার এগুলো করতে করতে অভ্যস্ত, বা আমরা যেখান থেকে ল্যাপটপটা কিনে থাকি সেখানে যে মানুষগুলো থাকে তারাই আমাদের হয়ে এই অপারেটিং সিস্টেমটা কি করে দেয়, আমাদের কম্পিউটারের মধ্যে এনে দেয় বা ডাউনলোড করে দেয়, ইনস্টল করে দেয়। ওকে, তো এটা আমাদের অ্যান্সার হচ্ছে কি অপারেটিং সিস্টেম সফটওয়্যার। এরপর কম্পিউটার সর্বপ্রথম কোন সফটওয়্যার ইনস্টল করতে? কিছুক্ষণ আগেই বলছি যে মূল সফটওয়্যার হলো কি?
অপারেটিং সিস্টেম। তাহলে সর্বপ্রথম কোনটি ইনস্টল করতে হবে? অপারেটিং সিস্টেমই হলো ইনস্টল করতে হবে। সবার প্রথমে কোনটি ইনস্টল করতে হবে? অপারেটিং সিস্টেম। কারণ অপারেটিং সিস্টেমই হলো একদম সবচাইতে মূল সফটওয়্যার, যেটা সবার আগে ইনস্টল করতে হবে। ওইটা করার পরে তুমি বাদবাকি আর যা চাও তাই হচ্ছে ইনস্টল করতে পারবা। কিন্তু সবার আগে কাকে নিয়ে আসতে হবে? অপারেটিং সিস্টেমকে নিয়ে আসতে হবে। অপারেটিং সিস্টেমের উদাহরণ কী কী আবারও বলছি, উইন্ডোজ, লিনাক্স, ম্যাকওএস। উইন্ডোজ, লিনাক্স আর ম্যাকওএস। ওকে ফাইন, গেল। তো এটার অ্যান্সারটা দেখে নিই। হ্যাঁ, আমাদের অ্যান্সারটা হইল। এবার ভিআইসি মিডিয়া প্লেয়ার ইনস্টল করার ধাপ কয়টা? এটা একটা বর্ণনামূলক প্রশ্ন, যেটা তোমাদের বইয়ে পাবা। ভিআইসি মিডিয়া প্লেয়ার ইনস্টল করার ধাপ হচ্ছে 8টা। ওকে, ভিআইসি মিডিয়া প্লেয়ার ইনস্টল করার ধাপ 8টা। সফটওয়্যার আনইনস্টল করতে কোন সফটওয়্যারের সাহায্য প্রয়োজন হয়? সফটওয়্যার আনইনস্টল করার জন্য কোন সফটওয়্যারের সাহায্যের প্রয়োজন হয়? ওইটা হলো গিয়ে অপারেটিং সিস্টেম। তুমি যদি আনইনস্টল করতে চাও, তোমার অপারেটিং সিস্টেমের প্রয়োজন হবে। সফটওয়্যার ডিলিট করার জন্য রান কমান্ড চালু করে কি লিখতে হয়? অর্থাৎ তুমি সফটওয়্যার ডিলিট করতে চাচ্ছ, তখন তুমি রান কমান্ড চালু করবা। রান কমান্ডের শর্টকাট কিন্তু ক্লাসের শুরুতে বলছি। রান কমান্ডের শর্টকাট কি? উইন্ডোজ প্লাস আর। তুমি উইন্ডোজ প্লাস আর চাপো, এই দেখবা যে স্ক্রিনের একদম লেফট বটমে, অর্থাৎ লেফটের বটমে একটা রান কমান্ড চালু হয়ে গেছে। লেফট বটমে একটা রান কমান্ড চালু হয়েছে। ওই রান কমান্ডে কি লিখলে তোমাকে ডিলিটের অপশানে নিয়ে যাবে বা ডিলিট করার জন্য জায়গায় নিয়ে যাবে? ওইটা হইল রেজিডিট। তোমাদের যে সফটওয়্যার ডিলিটের যে স্টেপগুলো আছে ওইখানের মধ্যে পাবা যে 2 নাম্বার স্টেপই হলো এটা। প্রথমে রান কমান্ড চালু করব, উইন্ডোজ প্লাস আর চেপে রান কমান্ড চালু করব, এরপরে রেজিডিট লিখে ওকে বাটনে ক্লিক করব। এভাবে কিন্তু সুন্দর মতো লেখা আছে। এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার হলে শর্ট কোয়েশ্চেনে যখন আসবে, সফটওয়্যার ডিলিট করার ধাপ বর্ণনা করো, ওইখানে কিন্তু লেখা লাগবে। ঠিক আছে? তার মানে বইটার ইম্পর্টেন্স বুঝতে পারতেছ? বইটার ইম্পর্টেন্স কিন্তু অনেক। বইটা সুন্দর মতো আগে পড়ে ফেলতে হবে, বেসিকটুকু ক্লিয়ার করে আসতে হবে। এরপরে তুমি শিওর শর্ট এমসিকিউ যেখান থেকেই দিই না কেন, তুমি অবশ্যই পারবা। ওকে, তাহলে আমরা দেখি এটার অ্যান্সার কি। এটার অ্যান্সার হচ্ছে রেজিডিট। আমাদের রেজিডিট লিখে ক্লিক করতে হবে। এরপরে রান কমান্ড সক্রিয় করার জন্য কোন প্রক্রিয়া? 2বার বলে ফেলছি ইতোমধ্যে, ওইটা হলো উইন্ডোজ প্লাস আর। উইন্ডোজ প্লাস আর চাপলেই তোমার কি চালু হবে? রান কমান্ড চালু হবে। অ্যান্সারটা দেখে ফেলি। হ্যাঁ, আমাদের অ্যান্সার ওকে। এরপরে সফটওয়্যার আনইনস্টলের সময় কিছু অংশ থেকে যায়। থেকে যাওয়া অংশ কোথায় পাওয়া যায়? সফটওয়্যার যখন আনইনস্টল করি তখন এটার কিছু অংশ থেকে যায়। এটা কোথায় রয়ে যায়? ওইটা পাওয়া যায় রেজিস্ট্রি ফাইলে। এই জন্যই আমরা ডিলিট করার সময় রেজিস্ট্রি ফাইলে বা রেজিডিট লিখে ক্লিক করে যাতে আমাদের রেজিস্ট্রিতে নিয়ে যায়, কম্পিউটার রেজিস্ট্রিতে নিয়ে যায়। কথাটা একটু ভালো মতো আমরা বুঝি। ঠিক আছে? দেখো, আমি তোমাদেরকে বলেছিলাম যে শর্ট কোয়েশ্চেনের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে ডিলিট আর আনইনস্টলের মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য ঠিক এই জায়গাটাতে। আনইনস্টল করলে কিছু জায়গা তাও রয়ে যায়, কিছু অংশ যেটাকে তুমি আনইনস্টল করছো তারপরেও কিছু অংশ রয়ে যাচ্ছে। এই কিছু অংশ কোথায় থাকে? এই কিছু অংশ কোথায় থাকে? কম্পিউটারের রেজিস্ট্রিতে থাকে। এই যে রেজিস্ট্রি ফাইলে সেটাই লিখছে যে সফটওয়্যার আনইনস্টলের সময় তার কিছু অংশ থেকে যায়। সেটা কোথায় থাকে? রেজিস্ট্রিতে থাকে। তো তোমার যদি ওইখান থেকেও ওটাকে করতে হয়, আউট করতে হয়, একদম আমি কোথাও রাখবো না এই জিনিস, আমি আমার ডিভাইসে কোথাও রাখবো না, তখন তোমাকে কি করতে হয়? সফটওয়্যার ডিলিট করতে হয়। এটাই মূলত সফটওয়্যার আনইনস্টল আর ডিলিটের পার্থক্য। ডিলিট হলে কি হয়? ডিলিট হলে ডিরেক্ট ডিলিট হয়ে যায়, আর কোথায় থাকে না। কিন্তু আনইনস্টলে কি রয়ে যায়? আনইনস্টলে কম্পিউটারের রেজিস্ট্রি ফাইলে তাও ওই সফটওয়্যারের কিছু অংশ রয়ে যায়। এটাই হইল পার্থক্য। এটাই তোমাদের কিন্তু পরীক্ষার হলে যদি ডিফারেন্স লিখতে বলে তাহলে কিন্তু এটাই লিখতে হবে। বুঝতে পারছো? আমি তো কিন্তু শুধু যে এমসিকিউ পড়াচ্ছি তা না, ওই এমসিকিউর সাথে সম্পর্কিত বিভিন্ন বেসিকও কিন্তু তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, আচ্ছা, আমরা নেক্সটে যাই। সাধারণত অপারেটিং সিস্টেম কোন ড্রাইভে থাকে? কোন ড্রাইভে থাকে? কোন ড্রাইভে থাকে? ঠিক আছে, ড্রাইভে থাকে। এই যে ড্রাইভে থাকে।
দেখো আমাদের কম্পিউটারে কিন্তু যারা হচ্ছে ল্যাপটপ ইউজ করে থাকো ওরা কিন্তু দেখবা যে যখন তোমরা মাই পিসিতে যাও তখন তোমরা দেখবা যে CDEFG মানে ওটা হচ্ছে তোমার ল্যাপটপের উপরে ল্যাপটপের ব্র্যান্ডের উপরে ডিপেন্ড করে বিভিন্ন হচ্ছে ড্রাইভ থাকে CDE, যেমন হচ্ছে HPতে থাকে যা CDE, এরপরে ধরো অন্যান্য যেগুলো আছে অন্যান্যগুলোতে থাকে CDEFGH পর্যন্ত থাকে। তো এই জিনিসপাতিগুলো হচ্ছে বিভিন্ন ড্রাইভের জায়গা। তো এক্ষেত্রে অপারেটিং সিস্টেমটা কোন ড্রাইভে থাকে? অপারেটিং সিস্টেমটা ওই ল্যাপটপ যে ব্র্যান্ডেরই হোক না কেন অপারেটিং সিস্টেমের বসবাস কিন্তু সবসময় সি ড্রাইভে। অপারেটিং সিস্টেমের বসবাস কোন ড্রাইভে? অপারেটিং সিস্টেমের বসবাস সবসময় সি ড্রাইভে। অর্থাৎ কম্পিউটারের যে মূল সফটওয়্যার যেটা সর্বপ্রথম ইনস্টল করতে হচ্ছে সেটার বসবাস কোথায়? সেটার বসবাস হচ্ছে সি ড্রাইভে। সেটার বসবাস কোথায়? সি ড্রাইভে। অন্য কোনো ড্রাইভে সে থাকে না। সে কোথায় থাকে? সি ড্রাইভে থাকে। সেটা যে ব্র্যান্ডেরই ল্যাপটপ হোক না কেন, যেখানকার ল্যাপটপই হোক না কেন, তার অপারেটিং সিস্টেমের বসবাস কোথায়? অপারেটিং সিস্টেমের বসবাস হলো সি ড্রাইভে। তো অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে সি। এরপর বুট ভাইরাস ডিস্কের কোনটিকে আক্রমণ করে? বুট ভাইরাস ডিস্কের বুট সেক্টরকে আক্রমণ করে। বুট সেক্টরকে আক্রমণ করে বলে ওই ভাইরাসটার নাম বুট ভাইরাস। তো মূলত বুট ভাইরাস কোন সেক্টরকে আক্রমণ করে? বুট ভাইরাস বুট সেক্টরকে, ডিস্কের বুট সেক্টর বলে একটা জায়গা আছে ওইখানে বুট সেক্টরকে আক্রমণ করে। ফাইন্ড নেক্সট এর শর্টকাট কোনটা? শর্টকাট শিখতে বলছিলাম, মনে আছে? কমান্ড দেখতে বলছিলাম। এই চ্যাপ্টারে কী কী আসতে পারে? বর্ণনামূলক প্রশ্ন আসতে পারে, কমান্ডও আসতে পারে, কিবোর্ডের শর্টকাটও আসতে পারে, ওই যে ইনস্টল আনইনস্টল ধাপ থেকেও প্রশ্ন আসতে পারে। আবার একইভাবে ট্রাবল শুটিংয়ের যে লাস্টের পার্ট আছে ওইখান থেকেও কিন্তু বর্ণনামূলক প্রশ্নগুলো আসবে। ঠিক আছে, যেখানে যেখানে ফোকাস করতে বলছি ওইগুলো কিন্তু ভালো মতো ফোকাস করো, না হয় কিন্তু বিপদে পড়বা। তো সুন্দর মতো আগে বইটা পড়বা, বারবার বলতেছি বইটা পড়বা। তো বইটা পড়ারও কিন্তু দুইটা উপায় তোমাদেরকে বলে দিছি, হয় ওয়ান শট ক্লাসগুলো করো নয়তো FRBতে জয়েন করো। ঠিক আছে? আচ্ছা এর আসো, ফাইন্ড নেক্সটের শর্টকাট কোনটা? ফাইন্ড নেক্সটের শর্টকাট হচ্ছে কন্ট্রোল F3, সরি F3 হলো ফাইন্ড নেক্সটের শর্টকাট। কন্ট্রোল প্লাস F না, আমাদের সব কিছুতেই দেখা যায় যে আমরা মানে ইয়াতে দৌড়ে যাই, কন্ট্রোলের মধ্যে দৌড়ে যাই না, কন্ট্রোল না, এটা হলো F3। অর্থাৎ ফাইন্ড নেক্সট, অর্থাৎ তুমি যখন ডিলিটে চাপো তখন দেখা যায় ধরো তুমি একসাথে অনেকগুলো সফটওয়্যার ডিলিট করতে চাচ্ছ। তো এটার জন্য তোমাকে যেটা করতে হয় যে তুমি সবগুলো সফটওয়্যার হলো গিয়ে একবার করে ডিলিট না করে একসাথে অনেকগুলো সফটওয়্যার হলো সিলেক্ট করতে পারো। তো এটার জন্য তোমাকে ফাইন্ড নেক্সট বলে একটা জিনিস পরপর ইউজ করতে হয়। তো ফাইন্ড নেক্সটের জন্য তোমার কিবোর্ডের একটা শর্টকাট আছে, সেটা হলো F3। এরপর কোনটি ক্ষতিকারক সফটওয়্যার? ক্ষতিকারক সফটওয়্যার কোনটা? ক্ষতিকারক সফটওয়্যার হচ্ছে ভিয়েনা। ক্ষতিকারক সফটওয়্যার কোনটা হবে? ভিয়েনা। এরপরে নিচের কোনটি অ্যান্টিভাইরাস? নিচের কোনটি অ্যান্টিভাইরাস? অ্যান্টিভাইরাস হইল গিয়ে অ্যাভাস্ট। অ্যাভাস্ট হচ্ছে অ্যান্টিভাইরাস। এরপরে এগুলো কি? এটা হচ্ছে একটা বিশেষ চিহ্ন। এই জিনিসপাতিগুলো কি? এগুলো হচ্ছে বিশেষ চিহ্ন। এরপরে নিচের কোন পাসওয়ার্ডটি সহজে হ্যাক করা সম্ভব? কোন পাসওয়ার্ডটা সহজে হ্যাক করা যাবে? দেখো এই তিনটা পাসওয়ার্ড কিন্তু সহজে হ্যাক করা যাবে। এই তিনটা পাসওয়ার্ড সহজে হ্যাক করা যাবে। তো কোনটা সম্ভব না? ডি নাম্বারটা সম্ভব না। এরপরে ট্রাবল শুটিং কথাটি কোনটির জন্য প্রযোজ্য? ট্রাবল শুটিং কোন কথাটি কোনটির জন্য প্রযোজ্য? এটা হলো হিউম্যানওয়্যার, ফার্মওয়্যার, হার্ডওয়্যার, সফটওয়্যার। এটা মূলত হার্ডওয়্যারের সাথে সম্পর্কিত। দেখো আমরা যখন একটা ডিভাইস কিনে থাকি, অর্থাৎ ল্যাপটপ কিনে থাকি বা কোনো একটা পিসি বিল্ড করে থাকি, তখন আমাদেরকে একটা ম্যানুয়াল দেওয়া হয়। ওই ডিভাইস সম্পর্কিত একটা ম্যানুয়াল দেওয়া হয়। ওই ম্যানুয়ালে অ্যাকচুয়ালি কী থাকে? ওই ম্যানুয়ালে অ্যাকচুয়ালি থাকে যে ধরো যে এই প্রবলেমটা হয়েছে, এই টাইপের একটা প্রবলেম হয়েছে, ওটার জন্য তুমি কি করতে পারো, তুমি কোন স্টেপ ফলো করতে পারো। তো এগুলোই মূলত ট্রাবল শুটিং। ট্রাবল শুটিংয়ের মানে হলো যে কোনো একটা সমস্যার হইল, কোনো একটা সমস্যা দেখা দিছে, ওই সমস্যাটা সমাধান করার লক্ষ্যে তোমাকে যে কাজগুলো করতে হয় স্টেপ বাই স্টেপ, ওইটাই হলো মূলত ট্রাবল শুটিং। যেমন আমি যদি একটা ছোট উদাহরণ দিই, ধরো হলো তোমার বাসায় টিভির রিমোট ধরো কাজ করতেছে না। তো তুমি ফার্স্টে কী করো? ধরো তুমি অনেক চেষ্টা করছো টিভি রিমোটটাকে কাজ করাইতে, সে কাজ করতেছে না, তখন তুমি ফার্স্টে কী করো? ফার্স্টে একটা বাড়ি মারো রিমোটে, তাই না? ফার্স্টে একটা রিমোটে বাড়ি মারো, এটা আমাদের স্বভাব। ফার্স্টে আমরা একটা রিমোটে বাড়ি মারি,
তবে উল্লেখযোগ্য যেটা বা ইফেক্টিভ কাজ যেটা সেটা হলো গিয়ে আমরা ওই যে রিমোটের পিছনের দিকে খুলে এরপরে হলো ব্যাটারিগুলোকে একটু দেখি যে ব্যাটারিগুলো কোনো নড়ে তড়ে গেল কিনা, তার জায়গা থেকে ছিটকে বের হয়ে আসলো কিনা। তো তখন আমরা যেটা করি তখন হচ্ছে আমরা হলো গিয়ে ওই জিনিসটা হলো একটু ব্যাটারিগুলোকে একটু ঠিকঠাকভাবে খুলে লাগাই। এরপরেও যদি কাজ না করে তাহলে বলে যে আচ্ছা ব্যাটারিটা একটু পাল্টে দিয়ে দেখি। তো ব্যাটারিটা আমরা পাল্টে দিয়ে দেখি, যদি কাজ করে ভালো, তাও যদি কাজ না করে তখন আমরা ডিসিশন আসি না রিমোটটাই নষ্ট হয়ে গেছে। তো দেখো একটা সমস্যা হইল রিমোট কাজ করতেছে না, এটা একটা সমস্যা। এই সমস্যাটা সমাধানের লক্ষ্যে তুমি কিছু পরপর স্টেপ ফলো করছো। প্রথমে টিভি রিমোটকে একটা বাড়ি মারছো, এরপরে ব্যাটারি খুলে আবার লাগাইছো, এরপরে ব্যাটারি চেঞ্জ করে দেখছো, এরপরে তারপরেও যদি কাজ না করে তখন টিভির রিমোটই চেঞ্জ করে ফেলছো। ঠিক আছে, তাহলে একটা সমস্যা দেখা দিল, ওই সমস্যাটা সমাধানের লক্ষ্যে যেসব স্টেপ সেগুলোই হলো ট্রাবল শুটিং। তাহলে আমাদের দেখো যে ট্রাবল শুটিং করাতে কোনটির জন্য প্রযোজ্য, এই হার্ডওয়্যারের জন্যই প্রযোজ্য। তাহলে ট্রাবল শুটিং কথাটি হার্ডওয়্যারের জন্যই প্রযোজ্য। এরপরে কম্পিউটারে কি সমস্যা হলে বিপ সাউন্ড হয়? বিপ সাউন্ডের জন্য এটাও কিন্তু একটা কমন প্রশ্ন ফ্রম ট্রাবল শুটিং পার্ট। ট্রাবল শুটিং পার্টে এই প্রবলেমটা থাকে যে বিপ সাউন্ড যদি হয় তাহলে বুঝতে হবে র্যামটি সমস্যাযুক্ত। এই ধরনের লেখা কিন্তু বইয়ে আছে। তোমাদেরকে পড়াতে পড়াতে আমারই বইটা মুখস্থ হয়ে গেছে। তোমাদেরকে আমি এইটা হলো গিয়ে একাডেমিক প্রোগ্রামেও পড়াইছি, ওয়ান শটেও পড়াইছি, তোমাদেরকে পড়াইতে পড়াতে আমার নিজেরই মুখস্থ হয়ে গেছে, এখনও পড়াচ্ছি। কম্পিউটারে কী সমস্যা হলে বিপ সাউন্ড হয়? সেটা হলো র্যামের সমস্যা হলে। কম্পিউটারে যদি বিপ সাউন্ড হয় তাহলে বুঝতে হবে র্যাম সমস্যাযুক্ত, তখন র্যামকে চেঞ্জ করতে হবে। এরপরে আসো কম্পিউটারের মেমোরি স্লটে কি থাকে? কম্পিউটারের মেমোরি স্লটে থাকে র্যাম। কম্পিউটারের মেমোরি স্লটে কি থাকে? র্যাম থাকে। র্যামের পূর্ণরূপ জানা আছে তো, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। ঠিক আছে, র্যামের পূর্ণরূপ হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এরপরে আসো কম্পিউটারের তারিখ ও সময় ঠিক না থাকলে কি করতে হবে? সেটা হলো CMOS ব্যাটারির পরিবর্তন। মূলত আমাদের যে কম্পিউটারের ডেট টাইম এগুলো সংরক্ষণ করা হয় CMOS নামক একটি জায়গায়। তাহলে এই কম্পিউটারের ডেট টাইম যদি ঠিক না থাকে অবশ্যই আমাদের CMOS ব্যাটারির পরিবর্তন করতে হবে। ডেট টাইমগুলো কোথায় সংরক্ষণ করা থাকে? কম্পিউটারের CMOS জায়গায়। ওকে, কোনোরূপ গরম হওয়া ছাড়াই বারবার কম্পিউটার শাটডাউন হওয়ার কারণ কি? এটাও একটা ঝামেলা। অনেক সময় দেখা যায় যে কোনো কারণ হচ্ছে না, মানে কোনোরূপ গরমও হচ্ছে না। গরম হলে বুঝলাম যে আচ্ছা ঠিক আছে আমি অনেকক্ষণ ধরে কাজ করছি, কম্পিউটার একটু ঝামেলা হয়েছে, কম্পিউটার শাটডাউন হয়ে গেছে, কিন্তু কোনো ধরনের গরম সে হইল না, কিন্তু তাও বারবার শাটডাউন হয়ে যাচ্ছে কোনো কারণ ছাড়া। এটার ঝামেলা কি? এটার ঝামেলা হচ্ছে ত্রুটিপূর্ণ আইসি। ত্রুটিপূর্ণ আইসিতে এই ঝামেলাটা হয়। অর্থাৎ ইন্টিগ্রেটেড সার্কিট বোর্ড যেটা আছে কম্পিউটারের পিছনে যে অসংখ্য চিপ লাগানো থাকে ইন্টিগ্রেটেড সার্কিট বোর্ড, এই ইন্টিগ্রেটেড সার্কিট বোর্ডে নিশ্চয়ই কোনো একটা ঝামেলা হয়েছে, কোনো একটা গন্ডগোল হয়েছে, তার জন্য কোনোরূপ উত্তপ্ত সে হচ্ছে না, মানে গরম হইতেছে না, কিন্তু তাও বারবার শাটডাউন হয়ে যাচ্ছে। সেটা হলো ত্রুটিপূর্ণ আইসি। তো মোটামুটি এগুলোই, এখান থেকে এই ধরনের প্রশ্নগুলোই আসবে। আবারও বলছি যে এখানে বেসিকগুলো ক্লিয়ার করার একমাত্র উপায় হচ্ছে বইগুলো পড়া। ঠিক আছে, এইটার চ্যাপ্টারটা অনেক বড় হইলেও এখানে কিন্তু টপিকের জন্য চ্যাপ্টারটা ছোট হয়ে গেছে। যেমন সফটওয়্যার ইনস্টল আনইনস্টল ডিলিট আছে আর ট্রাবল শুটিং আছে। ইনস্টল আনইনস্টল ডিলিট থেকে কী পড়তে হবে বলে দিছি। এখান থেকে বর্ণনামূলক প্রশ্ন আসতে পারে, কিবোর্ডের শর্টকাট আসতে পারে, কোন মেনুতে কি করতে হবে ওটা আসতে পারে। ঠিক আছে, এরপরে ট্রাবল শুটিংয়ের যে পার্টগুলো আছে এখান থেকে মূলত একই প্রশ্ন দেখা যায় যে বারবার ঘুরে ফিরে আসতেছে। ফাইন, এখান থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের যে বর্ণনামূলক প্রশ্নগুলো আছে, অনেকগুলো পয়েন্ট আছে, সবগুলো পয়েন্ট হয়তো লাগবে না, তোমরা বিগত বছরের প্রশ্নগুলো দেখলেই ওইখান থেকে ক্লিয়ার হয়ে যাবে যে কোনগুলো ঘুরে ফিরে আসে। বিশেষ করে এখানে যেগুলো দিছি ওইগুলোই বারবার ঘুরে ফিরে আসে। ঠিক আছে, তো এগুলো দিলেই কিন্তু দেখা যায় যে এগুলো পড়লেই, মানে বইটা পড়তেই হবে। মূল কথা হলো আমাদের বইটা পড়াই লাগবে। আমরা যদি বইটা আমরা পড়ে ফেলে আমাদের এমসিকিউর বেসিকও ক্লিয়ার হয়ে যাবে, সাথে শর্ট কোয়েশ্চেনের বেসিকও ক্লিয়ার হয়ে যাবে। অ্যান্ড শর্ট কোয়েশ্চেনের জন্য আমরা সফটওয়্যার ইনস্টল, সফটওয়্যার আনইনস্টল, সফটওয়্যার ডিলিট এই তিনটার স্টেপগুলো পরপর শিখে ফেলবো। শিখে স্টেপগুলো পরপর 1 2 3 দিয়ে লেখার চেষ্টা করব। ওকে, আশা করি